নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। কাল বাড়িতে রথযাত্রার পুজো, তাই আজ সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি পুজোর বাজার করতে। আর দেখুন, বাজারে এসে দেখছি রং বেরঙের রথে বাজার ভর্তি। আমরা আজ এসেছি একটু কাঁচা আনাজ, ফল, মালা এই সবগুলো টুকিটাকি কেনা করতে। আর প্রথমেই এসেছি পানের দোকানে। এরপর নেব একটু আনাজ, যা দিয়ে হবে কালকে ভোগ, 5 রকম ভাজা, এইসব টুকিটাকি। শেপগুলো কেমন দেখতে লাগে? দুটো না, একটাতে হয় না। দুটো তো লাগবেই। হ্যাঁ, দুটো না। বড় দেখেছি এবার 1 কিলো দিও। হ্যাঁ, এটা অসুবিধা না ফাটাটা। আর বাকিদেরকে কি বলো? এরপর নেব একটু মালা আর মিষ্টি। ব্যাস, এটুকুই আজকের নেব। আর মিষ্টির দোকানে এসে দেখি যে এখন এখানে খাজাও পাওয়া যাচ্ছে। এক অপ্রত্যাশিত পাওয়া। ফল আগেই নিয়ে নিয়েছিলাম, এবার মিষ্টি নিয়ে ফেরার পথ ধরব। ফেরার পথে দেখি বেশ রিমঝিম করে বৃষ্টিও নেমে গিয়েছে। আজ 27শে জুন বাড়িতে হবে ছোট করে জগন্নাথ দেবের রথের পুজোর আয়োজন। তাই ভোরবেলা স্নান করে রেডি হয়ে আমি এসেছি পুজোর জোগাড় করতে। আর আজকে ঠিক করেছি সকালবেলা আগে রান্নাটা করে নেবো ঠাকুরের ভোগে। তাই এই যে শুকনো বাজারগুলো, যেগুলো আমি অনলাইনে এনেছিলাম, তেল, চাল, মশলাপাতি, ময়দা, সেগুলো আগে জোগাড় করছি। আগে ভেবেছি জগন্নাথদেবকে আজকে একটু পোলাও বানিয়ে দেবো। সেই পোলাওয়ের চালটা ভিজিয়ে রাখছি মাপ করে। রান্নাটা আগে করে নিই, তারপর ঠাকুরকে রেডি করে সাজিয়ে দেবো। মাপ মতো চালটা নিয়ে আমি জলে ভিজিয়ে দেবো। ফ্ল্যাটের এই কম জায়গার মধ্যে ঠাকুরের তো আলাদা করে একটা পুরো ঘর নেই। তাই যেদিন যেদিন একটু বিশেষ পুজোর আয়োজন হয়, সেদিন ছেলের এই পড়ার ঘরটাই আমার পুরো ঠাকুর ঘরের জায়গা নিয়ে নেয়। আর এই যে আমি পোলাওটা রান্না করতে বসিয়ে দিয়েছি। এই রান্নাটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়, কারণ পোলাওয়ের জলটা ফুটে গেলে আমি পোলাওটা নামিয়ে চাপা দিয়ে রেখে দেবো, ওটা দমে হয়ে যাবে। কারণ আমি জলটাও চালের একদম মাপে মাপে নিয়েছি, যতটা চাল তার ডাবলের থেকে একটু কম জল দিয়ে আমি পোলাওটা বসিয়েছিলাম। আর এই যে পোলাওটা আমি নামিয়ে দিয়েছি আর নামিয়ে দিয়ে এবার আমি এসেছি সবজি কাটতে। এইবারের পুজোতে আমি একদমই আলুর ব্যবহার করিনি, যেহেতু জগন্নাথ দেবের পুরীর প্রসাদে আমি দেখেছি একদমই আলুর ব্যবহার হয় না। তাই আমি এবার আলুর বদলে রাঙা আলু বা মিষ্টি আলু ব্যবহার করেছি। তাই ফুলকপির তরকারি করবো ভেবেছি মিষ্টি আলু দিয়ে, আর মিষ্টি আলু একটু ভাজাও করবো 5 রকম ভাজার মধ্যে। আর তরকারি বসাবার আগে কাজু বাদামগুলো একটু ভেজে নিলাম ঘিতে অল্প, যেটি আমি পোলাওর ওপর দিয়ে দেবো। কাজু বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আর দেখুন পোলাওটা জল টেনে নিয়েছে পুরো। এবার আমার পুরো রান্না শেষ হতে হতে পোলাওটা একদম তৈরি হয়ে যাবে দমে দমে। এই যে আমি ভাজা কাজু বাদামগুলো দিয়ে ওটা আবার চাপা দিয়ে রেখে দেবো। আর এইবার আমি এই কড়াইতেই বসাবো আমার তরকারিটা। যেহেতু একটা ইন্ডাকশানে আমি রান্না করি, তাই আমার ভোগ রান্নাটা হতে একটু সময় লাগে। এই যে আমি এবার ফুলকপির তরকারিটা বসিয়ে দেবো।
ফুলকপির তরকারির জন্য ফুলকপিটা আগে একটু ভেজে তুলে নিয়েছিলাম। আর অসময়ের ফুলকপি বলে এবারে আগের দিন আমার বাজার করতে গিয়ে ফুলকপি পেতে বেশ একটু বেগই পেতে হয়েছিল। আর এবারে পুজোর জন্য আমি অনলাইনে আনিয়েছিলাম একটা মিক্সার ব্লেন্ডার। একটা মিক্সি থাকলে খুব সুবিধা হয় আদা বাটতে বা কিছু একটু ভালো রান্না করতে গেলে। এর আগে আমি সবসময় হামানদিস্তা ব্যবহার করতাম, তো এবারে ভাবলাম একটা মিক্সি কিনি, কারণ বছরে 3-4 বার আমার বাড়িতে একটু ভোগ রান্না হয়, তাই একটা মিক্সার কিনলাম। কিন্তু সেই মিক্সার যা প্রথমবার ব্যবহার হলো, সে তো কাজই করছিল না প্রথমে। ঠাকুরের জিনিস, তাই আগের দিন রাতে আনা হয়েছে, সেটা তো ব্যবহার করা হয়নি। এবং প্রথমবার ব্যবহার করতে গিয়ে এইটা আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটোটা একটু বাটা করবার জন্য দিয়েছিলাম এই ফুলকপির তরকারিটা করব বলে। কিন্তু সেই মিক্সার তো ঘুরতেই চাইছিল না, বহু কষ্টে একবার ঘুরেই থেমে গেল। এই তরকারিটার মতোই বাটাটা হয়েছিল এবং তারপর মিক্সারটা মোটামুটি দেহ রেখে দিল। এবং তারপর ওই মিক্সারটাকে নিয়ে মোটামুটি সারা চারপাশের জায়গা পরিক্রমা করে ফেলা হলো যদি মিক্সারটা সারে, কারণ এরপর আমার ওই মিক্সারটা দিয়ে আরেকটু রান্না করা বাকি ছিল। আর এই যে আমি রাঙা আলুগুলো দিয়ে বাকি তরকারিটা বসিয়ে দিয়েছি, কিন্তু তখনই বুঝে গেছি যে মিক্সারটা আর মনে হয় কাজ করবে না। তরকারিটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এখানে কাটা চলছে 5 রকম ভাজার সবজি। ওই মাল্টিটাস্কিং আর কি, একটা রান্না হতে হতে বাকি রান্নাগুলোকে জোগাড় করে এগিয়ে রাখা। একজন যখন সবজি কাটছে তখন আমি সেই ফাঁকে মেখে নিলাম ময়দাটা। 2 হাতে কাজ করলে কাজ একটু এগিয়ে যায় বই কি। ব্যাস, এবার এই রাঙা আলু কুচি কুচি করে কাটতে গিয়ে হাত কেটে রক্ত। তো এখানে কাজ সমাপ্ত। এখানে আমি ভাজাগুলো আস্তে আস্তে ভাজতে শুরু করে দিয়েছি। ছেলের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছেন আমার শাশুড়ি মা। আর এই যে আমি ভাজাগুলোকে ধীরে ধীরে প্লেটের মধ্যে রাখতে শুরু করে দিয়েছি। এইবার রান্না করার সময় এসেছে পনিরটা, যার জন্য আমার আবার মিক্সারটা লাগবে। আর তখনই আমার মনে হলো যে মিক্সারটা তো কাজই করছে না, তাই বসানো হয়েছে পায়েস। যতক্ষণ পায়েসটা হচ্ছে আর মিক্সি সারিয়ে আসছে, ততক্ষণ আমি বাকি কাজগুলো একটু সেরে রাখছি। যেহেতু জগন্নাথের পান খেতে খুব ভালোবাসেন, তাই আমি একটু পান সেজে নিয়েছিলাম প্রসাদে ভোগের সাথে দেব বলে। আর এখানে পান সাজার পরে একটু চিড়ে, বাতাসা এইগুলো সাজিয়ে দিয়েছিলাম ঠাকুরকে। আর তারপর ভাজা হলো লুচি। হ্যাঁ, ব্লিঙ্কিট থেকে যে বদলে দিয়ে যায় কোনো জিনিসপত্র, আমরাই প্রথম এক্সপিরিয়েন্স করলাম। আমি তো ভাবছিলাম ব্লিঙ্কিটের এগেইনস্টে কমপ্লেন করবো, কিন্তু যাই হোক 5 মিনিট কমপ্লেন করার 5 মিনিটের মধ্যে বদলে দিয়ে মানে আমি অর্ডারটা রেজ করলাম ওই কন্ট্যাক্ট কাছ থেকে, ওখানে চ্যাট ছিল, চ্যাটের মধ্যে কমপ্লেন রেজ করলাম। ওরা বললো একটা ভিডিও পাঠান, আপনি 30 সেকেন্ডের ভিডিও পাঠালাম। পাঠিয়ে কাস্টমারকে এক্সিকিউটিভ ফোন করেছিল আমাকে, বললো আমি বুঝতে পেরেছি, এটা আমি রিপ্লেস করে দিচ্ছি। অ্যান্ড উইদিন 5 মিনিটস জাস্ট অর্ডার কমপ্লিট হবে। 5 মিনিটের মধ্যে নতুন মিক্সি ব্লেন্ডার দিয়ে চলে গেছে। যখনই এই সমস্ত ব্লিঙ্কিট বা এই যে কুইক কমার্স যেগুলো বলে, এগুলো থেকে নেওয়ার সময় না প্যাকেটটা দেখবি সিল প্যাকই তো ছিল না, আগেরটা ও না মিক্স মানে ওই বক্সটা খোলা ছিল। হ্যাঁ, সিল প্যাক করে নিয়ে নেওয়াটা উচিত। এটা একটা শিক্ষা হলো। বদলে দিয়ে যাওয়ার পর মিক্সি তো একদম সুন্দর কাজ করেছে এবং আমার কাজু, পোস্ত,
কাঁচা লঙ্কা আর আদা একদম সুন্দর করে বাটা হয়ে গেছে পনির রান্না করার জন্য। এই সেই পনির দুবার মিক্সি বদলে রান্না হয়েছে। এবার আমি লুচিটা ভেজে নিচ্ছি। আমার সমস্ত রান্নাই হয়ে গিয়েছে। লুচিটা একদম শেষে ভেজে নিয়ে এবার আমি ভোগ গুছিয়ে ঠাকুরকে রেডি করতে যাব। ঠাকুরকে গোছাতে এসে প্রথমে গোপালকে সুন্দর করে রেডি করে বসিয়ে দিয়েছি, বাকি ঠাকুরকে পরিষ্কার করে মালা পরিয়ে দিয়েছি। আর এই হচ্ছে জগন্নাথ দেবের আজকের ড্রেস। এই পাগড়িগুলো এনে দিয়েছে আমার বোন, আর এই জামাগুলো আমরা হরিদ্বার থেকে নিয়ে এসেছি। আর এবার ঠাকুরকে আমি সুন্দর করে রেডি করে দেবো। সময়ের সাথে সাথে আমরা কোনো অনুষ্ঠান, কোনো উৎসব কিভাবে পালন করব তা যেন কীরকম বদলে যায়। যখন ছোট ছিলাম তখন নিজের ছিল রথ, সেই রথ সাজানো হবে, বাবা সাজিয়ে দেবে, সেই রথ নিয়ে বিকেলবেলা বেরোনো হবে, রথের পার্বণী পাবো, রথে পাঁপড় ভাজা খাওয়া হবে। এই ছিল রথযাত্রার সেলিব্রেশন। পরে বড় হতে হতে সেই রথ আর টানা হতো না, বড় হয়ে গিয়েছিলাম। তারপর যখন ছেলে হলো ওর সাথে আবার ফেরত গেলাম সেই ছোটোবেলাটায়, নিজের ছোটোবেলাটায়। ওর জন্য রথ কেনা, ওর জন্য রথ সাজানো, ওকে নিয়ে রথে বেরোনো বা রথের মেলায় যাওয়া, এই সবই ছিল রথ। আগের বছর অবধি ওর জন্য রথ সাজিয়েছি। এই বছর আবার বদলে গেল রথযাত্রার মানে। এবছর থেকে আমাদের বাড়িতেই শুরু হলো জগন্নাথ দেবের পুজো। আর ছেলেটা কেমন বড় হয়ে গেল, এবছর বলল আর রথ টানবে না, জগন্নাথ তো বাড়িতেই চলে এসেছেন, তাহলে বাড়িতেই পুজো। আর এবছর আবার ওর পরীক্ষাও চলছে, তাই পুজোতেও অতটা ইনভলভ হতে পারছে না। পড়তে পড়তে মাঝে মাঝে এসে বলছে কী করব, রান্নাবান্নায় অতটা পারে না, তাই এখন বলছে পারে না মানে এইসব ঠাকুরের রান্না তো এখন অতটা পারছে না, তাই বলছে কি করব বলে আবার গিয়ে পড়তে বসে যাচ্ছে। তাই এবছর রথযাত্রার মানে আমাদের বাড়িতে আবার একটু বদলে গেল। কথায় কথায় জগন্নাথ দেবের বস্ত্র পরানো হয়ে গিয়েছে। এইবারে যে সবার মাথায় সুন্দর শিরস্ত্রাণ পরানো হয়ে গেলেই আমার ঠাকুর তৈরি হয়ে গিয়েছে আজকের পুজোর জন্য। কিন্তু মালা পরাতে গেলে দেখলাম আবার পাখড়িগুলো খুলতেই হবে, তাই আবার পাখড়িগুলো ভালো করে খুলে ভালো করে সুন্দর করে মালা পরিয়ে আবার আমি পাখড়িগুলো পরাবো। ব্যাস, ঠাকুর পুজোর জন্য আজকে তৈরি। কি সুন্দর লাগছে দেখুন। যদিও এখনো পাখড়িটা পরানো হয়নি, পাখড়িটা মালা পরিয়ে পাখড়ি পরিয়ে তারপর সুন্দর করে দেখা যাবে ঠাকুরকে। কিন্তু যেখানে ঠাকুরকে সুন্দর করে সাজালে মনটা যেমন ভালো থাকে, জায়গাটাও তেমন সুন্দর আলোর মতো হয়ে থাকে। এবার ভোগগুলোকে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের কাছে নিবেদন করার পালা। ফলগুলো আমি গোটা ফলে দিয়ে দিয়েছিলাম, ফল আর কাটিনি। চিড়ে বাতাসা দেওয়ার পরে এবারে পালা মিষ্টি সুন্দর করে সাজিয়ে দেবার।
আর এবারে এখানে যা পেয়েছিলাম সেটি হলো ঘিয়ে ভাজা খাজা, যেটি একদমই এক্সপেক্ট করিনি যে কলকাতা শহরের মধ্যে পেতে পারি। যাই হোক, পেলাম যখন, ভগবানের কৃপাই নিশ্চয়ই হবে। এই যে এই ঘিয়ে ভাজা খাজা। এরপরে লুচি ভোগ, আর তারপরে গুছিয়ে রাখবো আজকের ভোগ। এখানে আছে ফুলকপির তরকারি, পনিরের তরকারি, পায়েস, পোলাও, 5 রকম ভাজা, যেখানে আছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মিষ্টি আলু ভাজা, ঢেঁড়স ভাজা আর কুমড়ো ভাজা, আর তার সাথে করেছিলেন লুচি। এই নিবেদন করা হয়েছিল প্রভু জগন্নাথকে। সব কিছু গুছিয়ে জোগাড় করে আমাদের মনের ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসা মিশিয়ে আমরা ভগবানের কাছে নিবেদন করলাম, সবাই ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, এটাই প্রভুর কাছে আমাদের নিবেদন। এই প্রথমবার আমরা প্রভু জগন্নাথের পুজো করলাম বাড়িতে রথযাত্রার দিন, আর আশা করলাম, প্রার্থনা করলাম ভগবানের কাছে এরকম পুজো যেন আমরা প্রত্যেকবার ভগবানের কাছে নিবেদন করতে পারি। সন্ধেবেলার জন্য আমি একটু ঠাকুরকে বানিয়ে দিয়েছিলাম লুচি, আর তার সাথে আনা হয়েছিল একটু রাবড়ি। তাই ঠাকুরের সন্ধেবেলার ভোগে ছিল লুচি আর রাবড়ির আয়োজন। আমরা আমাদের মনের ভক্তি আর শ্রদ্ধা মিলিয়ে এইটুকুই আয়োজন করেছিলাম এবারে রথযাত্রার পুজোর। আপনারা আমাকে জানাবেন আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগলো। আমাদের চ্যানেলের কোনো কিছু ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, আর সাথে থাকবেন পরবর্তী পর্বের জন্য। এখানে প্রভু জগন্নাথের সাথে সাথে আমি গোপালকেও, সেও তো একটু ছোট সদস্য, তাকেও অল্প করে ভোগ দিয়েছিলাম সকালে এবং বিকেলেও। ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। আজ আসি, নমস্কার।